বাংলাদেশের সেনাপ্রধান যদি নিজের বুদ্ধিতেই চলছেন তবে তিনি নিঃসন্দেহে অত্যন্ত বুদ্ধিমান। আর যদি পিনাকি বাবুদের মতো কেউ দেশের ভালোর জন্যই পরামর্শ দিয়ে থাকেন তাও প্রশংসার যোগ্য। কারণ দেশের ভীষণ খারাপ পরিস্থিতিতে তিনি দেশ ছেড়ে চলে যাওয়ায় অনেক সামাজিক মাধ্যমের সঙ্গে মেইন স্ট্রিম মিডিয়াগুলি তো তুচ্ছ জনপ্রিয়তা পাওয়ার জন্য ব্রেকিং নিউজের মতো করে এটি প্রচার করছিলেন যে ওয়াকারুজ্জামান দেশ ছেড়ে পালিয়েছেন, কিন্তু তার সঠিক কারণ বা ভুল ব্যাখ্যাও কেউ দিতে পারেননি। সে যাই হোক, আসল ঘটনায় আসা যাক। সেনাপ্রধান জানতেন যে তিনি সাউথ আফ্রিকা যাবেন বা যেতে হবে, কিন্তু সেটি তার নিজের ইচ্ছার উপর নির্ভর করে। কারণ তিনি চাইলে তার সমতুল্য অন্য কোনো সেনা অফিসারকেও পাঠাতে পারতেন, কিন্তু তিনি ঠিক করেন যে তিনি নিজেই যাবেন। কারণ তিনি একটি ফাঁদ পাততে চাইছিলেন দেশের দুর্বৃত্তদের বিরুদ্ধে। কিন্তু পিলখানার ঘটনায় দ্বিধাবিভক্ত সেনা সদস্যদের নিয়ে সেই ফাঁদ পাতাটা খুব একটা সহজ ছিল না। যতক্ষণ না এমন কোনো পরিস্থিতি তৈরি হচ্ছে যেখানে দেশের সার্বভৌমত্বের নাম করে সমস্ত সেনাদের এক করা যায়, সেদিন ছাত্রদের নতুন রাজনৈতিক দল তৈরি হলো। সেদিন কণ্টরপন্থীদের লক্ষ্য ছিল বঙ্গভবন দখল করা এবং রাষ্ট্রপতি চুপ্পুকে জোর করে পদত্যাগ করানো। কিন্তু অল্পদিনই ছাত্রদের মধ্যে অনেক ভেদাভেদ তৈরি হয়ে যাওয়ার ফলে জামাতের মতো কোনো শিবির থেকে বাস ভর্তি করে লোক আনার পরেও খুব বেশি জনসমাগম হয়নি। অন্তত ছাত্ররা যে দাবি করেছিল তার ধারে কাছেও যায়নি সংখ্যাটি। অন্যদিকে তাদের উদ্দেশ্যের কথা জেনে যান সেনাপ্রধান, আর তাদের উদ্দেশ্যকেই তাদের জন্য ফাঁদ হিসাবে ব্যবহার করেন তিনি। সেটি কিভাবে জেনে নেওয়া যাক। তিনি কেন বাংলাদেশের সকলেই জানে 7ই মার্চ দিনটি হলো বাংলাদেশের জন্য যত গুরুত্বপূর্ণ দিন আছে তাদের মধ্যে অন্যতম দিন। আর এই দিনেই যে হিজবুত তাহরির তাদের খিলাফত আন্দোলনকে সামনে রেখে কয়েকটি বিশেষ জায়গা দখল করে নিতে চাইবে তা গোয়েন্দা সূত্রে আগেই জানতেন সেনাপ্রধান। তাই তিনি ইচ্ছা করেই সেনাবাহিনীকে সম্বোধন করার নাম করে পুরো জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। আর সেখানে তিনি কি বলেন শুনুন। বলবেন যে আমি সতর্ক করিনি, আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি। আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের। আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই, আমার একটাই আকাঙ্ক্ষা, দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা। I had enough. Was last 7-8 months I had enough. এই আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের পিছনে কিছু কারণ আছে। তিনি বলেই দিয়েছিলেন আমি সাবধান করে দিচ্ছি, পরে বলবেন না যে আমি বলিনি। অর্থাৎ তিনি আগেই মব জাস্টিসের নাম করে যে ঘটনাগুলি দেশে ঘটছে তা নিয়ে চরম অসন্তুষ্ট ছিলেন। তাই তিনি বলেছিলেন এনাফ ইজ এনাফ, অর্থাৎ তিনি তার তরফ থেকে দেশবাসীকে যা বলার বলে দিয়ে দেশ ছেড়েছেন এবং সবাইকে বলে গেছেন 7ই মার্চ রাতে তিনি দেশে ফিরবেন। আর 7ই মার্চ সকাল থেকে শুরু হয়ে যায় হিজবুত তাহরির আন্দোলন, যারা বাংলাদেশে নিষিদ্ধ সংগঠন বলে পরিচিত। ফলে তাদের এই ধরনের কোনো কর্মসূচি করার অধিকার নেই, কিন্তু তারা জানে সেনাপ্রধান ছাড়া তাদের বিরুদ্ধে যাওয়ার আর কেউ নেই। তাই তার দেশের বিভিন্ন জায়গায় চরম অসন্তোষ সৃষ্টি করবেন, এমনকি রাষ্ট্রপতি ভবন, সেনা ভবন, এয়ারপোর্ট সব তাদের দখলে নিয়ে নেবেন, যাতে সেনাপ্রধান দেশ মাটিতে নামতে না পারেন। কিন্তু তারা জানতেন না যে এটি সেনাপ্রধানের একটি পাতা ফাঁদ তাদেরই জন্য। তাই সেনাপ্রধান শুক্রবার ফিরবেন জানিয়ে ফিরে গেছেন একদিন আগে, এবং সেটিও শাহজালাল বিমানবন্দরে না নেমে অন্য একটি বিমানবন্দরে নামেন। আর তারপর তো যা শুরু করেছেন তা সকলেরই জানা। কিন্তু তিনি 7 মাস চুপ করে থেকেছেন এবং দেশের মানুষের কাছে তার বক্তব্য রেখেছিলেন জান এবং মালের দায়িত্ব নিচ্ছেন। সেই দায়িত্ব পালন করতে ব্যর্থ থেকেছেন। অনেকেই তা বলেছেন যে তিনি ইউনুসের থেকে টাকা খেয়েছেন। এছাড়াও পেন্টাগন এবং ভারত থেকে ক্রমাগত চাপ তাকে জঙ্গি দমনে নামতে বাধ্য করেছে।